মাঝহাতের রাস্তা, ঘন কুয়াশা, ফাঁকা হাইওয়ে, দূরে শুধু বাতাসের নিঃশ্বাস। একটা গাড়ি থেমে গেল এবং শুরু হলো আরাফাতের ভয়ঙ্কর যাত্রা। কেউ বলে এই রাস্তাটা অভিশপ্ত, কেউ বলে এখানে এখনো এক মেয়ে অপেক্ষা করে তার শেষ দেখা হওয়ার জন্য। আরাফাত জানে না তার যাত্রাটা আর ফিরতি নয়। রাত 2টার পরে নির্জন রাস্তায় গাড়ি চালানো ছিল তার একমাত্র ভুল। ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। রাস্তায় কেউ নেই। পেছনের সিট থেকে এলো কর্কশ কাশির শব্দ। খালি সিট, তবুও যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। রেডিও নিজে থেকে চালু হলো। একটি বিকৃত কণ্ঠ বলল, তোমার সময় শেষ হয়ে আসছে। সেদিন থেকে আরাফাত জানল, সব যাত্রী চোখে দেখা যায় না। কেউ কেউ অদৃশ্য, তবুও পাশে বসে থাকে চিরকাল। দূরে ঘন বন, হেডলাইটের হলুদাভ আলো, রাস্তা ঝাপসা। হঠাৎ ধোঁয়া উঠে গাড়ি থেমে যায়। পিছন থেকে আবার সেই কাশির শব্দ। আরাফাত বুঝল সে একা নয়। রাত তখন প্রায় 2:30। আধা এক্সপ্রেসওয়ের রাস্তা পুরোপুরি ফাঁকা। দুই পাশে ঘন বন, কোথাও আলো নেই। শুধু গাড়ির হেডলাইটে সামনের অংশটা কেমন হলুদাভ দেখাচ্ছে। আরাফাত গাড়ি চালাতে চালাতে ক্লান্ত, চোখ ভারী হয়ে আসছে। মোবাইল নেটওয়ার্ক নেই, তাই মিউজিকও শোনা যাচ্ছে না। নিঃশব্দ রাত, শুধু ইঞ্জিনের গর্জন। হঠাৎই একটা অদ্ভুত গন্ধ পেল সে, যেন কিছু পুড়ছে। তারপরেই গাড়ির সামনে থেকে ধোঁয়া উঠতে শুরু করল। আরাফাত তড়িঘড়ি ব্রেক চাপল। গাড়ি রাস্তার পাশে থামল, আর সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, বাতাসে হালকা কুয়াশা। দূরে কোথাও কুকুর ডাকছে, কিন্তু আশেপাশে কোনো গাড়ি নেই। সে দরজা খুলে নেমে এলো। মাথায় চিন্তা, এখন আমি কি করব? ঠিক তখনই পেছন থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো। একটা শুকনো কর্কশ কাশির আওয়াজ। আরাফাত জমে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে গাড়ির ভেতর তাকালো। পেছনের সিট একদম খালি, কেউ নেই। সে গভীর নিঃশ্বাস নিল। নিজেকে বোঝালো, না, ভুল শুনেছি, হয়তো কল্পনা। কিন্তু পরের মুহূর্তেই গাড়ির ভেতরে এসি নিজে থেকেই চালু হয়ে গেল। গাড়ি বন্ধ, চাবি খুলে রাখা, অথচ ঠান্ডা বাতাস ছুটে এলো সরাসরি তার মুখে। সে হতভম্ব হয়ে তাকিয়ে দেখল, এসি ডিসপ্লেতে তাপমাত্রা দেখাচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। আরাফাতের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে তো এসি অনই করেনি। একটা ঠান্ডা হাওয়া তার ঘাড় বেয়ে নিচে নামল। গলায় কাঁটা দিয়ে উঠল। তার মনে হলো কেউ হয়তো পেছনে বসে তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সে আস্তে করে পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। শুধু সিটের ওপর হালকা ভাঁজ, যেন কেউ একটু আগে উঠে গেছে। রাতের বাতাস হঠাৎ থেমে গেল। জঙ্গলের ভেতরে ঝিঝি পোকার আওয়াজটাও থেমে গেল। পুরো পৃথিবী যেন স্থির। আর ঠিক তখনই গাড়ির ভেতর থেকে রেডিও নিজে থেকেই চালু হলো। একটা পুরনো বিকৃত গানের আওয়াজ বাজতে লাগলো। আর সেই মুহূর্তে আরাফাত বুঝল যে সে একা নয়। আরাফাত দ্রুত গাড়ি থেকে নেমে ইঞ্জিনের ঢাকনা তুলল। গরম ধোঁয়া মুখের সামনে ছড়িয়ে পড়ল, আর বাতাসে জ্বলন্ত তেলের গন্ধ ভেসে আসছে। হাতে টর্চ নেই, আলো একদম কম। সে ঘামে ভিজে গেছে, মনে হচ্ছে বুকের ভেতর থেকে কেউ টান দিচ্ছে। ঠিক তখনই গাড়ির ভিতর থেকে রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। পুরনো এক বিকট সুর বাজতে লাগলো, যেন বহু বছর পুরনো কোনো ক্যাসেট কেউ জোর করে চালু করেছে। আরাফাত চমকে উঠল। সে তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকল। রেডিও বন্ধ করতে চাইল, কিন্তু রেডিও বন্ধই হচ্ছে না। সে সুইচ ঘোরালো, বোতাম চেপে রাখল, এমনকি চাবিও খুলে ফেলল। তবুও সেই বিকট শব্দ থামছে না। তারপর হঠাৎ গান থেমে গেল। রেডিওর ফ্রিকোয়েন্সি নিজে থেকেই ঘুরে গেল, এবং ভেতর থেকে শোনা গেল একটা কর্কশ গভীর কণ্ঠস্বর। গন্তব্যে পৌঁছাতে আর মাত্র 17 মিনিট বাকি। তোমার সময় ফুরিয়ে আসছে। আরাফাতের বুক ধপ করে নেমে গেল। তার কানে রক্ত চলার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। সে কাঁপা হাতে ফোন বের করল, কারো সাহায্য চাইবে, কিন্তু স্ক্রিনে লেখা নো সিগন্যাল।
সে ফোন নামিয়ে গাড়ির কাছে তাকালো। ভেতরে কুয়াশার মতো ভাব জমে গেছে। সে হাত মুছতে গেল, কিন্তু তারপরে স্থির হয়ে গেল। ভাপের উপর আঙুলের দাগে স্পষ্ট করে লেখা, প্লিজ হেল্প মি। তার গলা শুকিয়ে গেল। কার আঙুল? কবে লেখা হলো? সে এক পা পিছিয়ে এলো, কিন্তু গাড়ির ভেতর থেকে যেন কেউ নিঃশব্দে নিঃশ্বাস ফেলল, ধীরে, ঠান্ডাভাবে। আরাফাতের মনে হলো কেউ এখনো ভেতরে আছে। সে কাঁচের ভেতরে তাকালো, কিন্তু ভেতরে কেবল তার নিজের প্রতিবিম্ব। তবু মনে হচ্ছিল সেই প্রতিবিম্বের চোখ দুটো তার দিকে তাকিয়ে হাসছে। আরাফাত আবার গাড়িতে ফিরল। চারপাশে নীরবতা, একটা বাতাসও নেই। দূরে কোথাও প্যাঁচা ডেকে উঠল, কিন্তু সেই শব্দটাও যেন ভারী হয়ে বাতাসে ঝুলে আছে। সে ধীরে ধীরে দরজা বন্ধ করল। গাড়ির ভেতরে নিঃশব্দ নীরবতা, শুধু নিজের শ্বাসের শব্দ। তার মনে হচ্ছিল এই শব্দটা একটু বেশি জোরে হচ্ছে। তখনই গলার পেছনে একটা ঠান্ডা আর্দ্র নিঃশ্বাস অনুভব করল। এক মুহূর্তের জন্য তার শরীর অবশ হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে বরফ নেমে গেল নিচে। ধীরে ধীরে, খুব আস্তে সে রিয়ার ভিউ আয়নায় তাকালো, আর সেখানে একটা মুখ, ফ্যাকাশে মৃতের মতো মুখ। চুলগুলো এলোমেলো, কিছু জায়গায় চুলই নেই, আর চোখ দুটি সম্পূর্ণ কালো। কোনো সাদা নেই, শুধু অন্ধকার। সে মেয়েটি চুপচাপ বসে আছে পেছনের সিটে, তবে তার ঠোঁটের কোণে একটুখানি হাসি, একটা অমানুষিক, ঠান্ডা, বিকৃত হাসি। আরাফাতের বুক ফেটে উঠল আতঙ্কে। সে চিৎকার করে দরজা খুলে লাফ দিল গাড়ি থেকে। রাস্তায় পড়ে গড়িয়ে উঠল, হাঁপাতে হাঁপাতে দৌড়াতে লাগল। চারপাশে কেউ নেই, শুধু অন্ধকার আর নিজের পায়ের শব্দ। তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সে দৌড়াতে দৌড়াতে পেছনে তাকালো না, কিন্তু হঠাৎ তার নিজের গাড়ির হর্ন বেজে উঠল পেছন থেকে। আরাফাত থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো। তার গাড়ির হেডলাইট জ্বলছে, ইঞ্জিন চলছে, যদিও সে চাবি সাথে এনেছে। আর ড্রাইভারের সিটে বসে আছে সেই মেয়েটি। তার মাথা একপাশে হেলে আছে, ঠোঁটে বিকৃত হাসি, চোখ দুটি আবার সরাসরি তার দিকে তাকিয়ে। গাড়ি নিজে থেকেই সামনে এগোতে লাগলো, আস্তে, ধীরে, যেন মেয়েটি স্টিয়ারিং ধরেই চালাচ্ছে। আরাফাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার পা যেন নড়ে না, গলা শুকিয়ে গেছে। গাড়ি তার দিকে এগিয়ে আসছে, হেডলাইটের আলো তার মুখে পড়ছে, আর মেয়েটি সেই আগের মতোই অন্ধকার চোখে তাকিয়ে হাসছে, একদম নিঃশব্দে। আরাফাত দৌড়াচ্ছিল প্রাণপণে। তার চারপাশে শুধু অন্ধকার, আর গাড়ির হেডলাইটের সাদা আলো পেছন থেকে তাকে তাড়া করছে। হঠাৎ হর্নের তীক্ষ্ণ শব্দে সে কানে হাত চাপা দিল, কিন্তু শব্দটা যেন মনের ভেতরে ঢুকে পড়ছে। প্রাণভয়ে আরাফাত দৌড়াচ্ছে অন্ধকার রাস্তায়। পেছনে গাড়ির হেডলাইট একবার জ্বলে উঠছে, একবার নিভে যাচ্ছে, যেন কেউ এখনো তার পেছনে আসছে। ঠিক তখনই দূরে একটা আলো দেখতে পেল। একটা পুরনো সাইনবোর্ডে লেখা, রিভার ভিউ ইন, রুমস অ্যাভেলেবল। সে দৌড়ে ভেতরে ঢুকল। রিসেপশন ফাঁকা, কিন্তু কয়েক মুহূর্ত পরেই পেছন থেকে ভেসে এলো একটা গলা, একজন বৃদ্ধের। বৃদ্ধ ধীরে ধীরে সামনে এলো, চোখে মোটা চশমা, পরনে পুরনো হোটেল ইউনিফর্ম। পেছনে ঝুলছে একটা থেমে থাকা ঘড়ি, 2:17 আটকে আছে। আরাফাত হাঁপাতে হাঁপাতে বলল, গাড়ি খারাপ হয়ে গেছে। রাস্তার পাশে একটা মেয়েকে দেখেছি, ওর চেহারা। বৃদ্ধ শান্ত স্বরে বলল, এই রাস্তায় এমনটা নতুন নয় বাবাজি। 1998 সালে এখানে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছিল। এক তরুণী তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু গাড়িতে আগুন ধরে যায়। মেয়েটা এখানেই মারা যায়, এই হোটেলের পাশে। তারপর থেকে মাঝে মাঝে কেউ কেউ ওকে দেখতে পায়। আরাফাত স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ হেসে বলল, চিন্তা করো না, বিশ্রাম নাও, রাতটা কেটে যাবে। সে একটা চাবি এগিয়ে দিল, রুম 102। তারপর ধীরে ধীরে বলল, আমি একটু বিশ্রাম নিচ্ছি, তুমি নিশ্চিন্তে ঘুমাও। বৃদ্ধ ঘরের পেছনের দিকে চলে গেল। রুম 102। ঘরটা অদ্ভুতভাবে ঠান্ডা, জানালা বন্ধ, তবু পর্দা দুলছে। টেবিলে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। পাতা খুলে দেখল, শেষ লাইনে লেখা, আজ রাতেও কেউ এসেছে, হয়তো সেই ভিড়ে এসেছে আমার জন্য। দেওয়ালের ক্যালেন্ডারে এখনো বছর লেখা 1998। ঘড়ির টিকটিক শব্দ হঠাৎ থেমে গেল। আরাফাত কাপা হাতে ডায়েরি বন্ধ করল। ঘড়ির দিকে তাকালো, 2:17। বাইরে ঝিঁঝি পোকার ডাক থেমে গেছে। নিস্তব্ধতা এমন, নিজের নিঃশ্বাস পর্যন্ত ভারী লাগছে। সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। বালিশের নিচে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে এমন শব্দ, ফিস 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 ফিস। চোখ খুলে দেখে কেউ নেই।
আবার চোখ বন্ধ করতেই দরজায় হালকা ঠক ঠক শব্দ। কে? কোনো উত্তর নেই। ধীরে ধীরে শব্দটা মিলিয়ে যায়। একসময় আধো ঘুমে তলিয়ে গেল আরাফাত। স্বপ্নে দেখল আগুনে জ্বলছে সেই রিভার ভিউ ইন। মেয়েটি জানালায় দাঁড়িয়ে তাকে ডাকছে। তারপর হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ি দেখল 3:45। ঘাম আর ঠান্ডায় ভিজে গেছে শরীর। দরজার নিচ দিয়ে হালকা ধোঁয়া ঢুকছে, কিন্তু আগুনের গন্ধ নয়, একটা অজানা ঘ্রাণ, যেন পোড়া কাঠ আর ভেজা মাটির মিশ্রণ। সে ধীরে ধীরে দরজার দিকে এগোলো। হাত রাখতেই দরজাটা হালকা কেঁপে উঠল। ভেতর থেকে নয়, বাইরে থেকে কেউ যেন ধীরে ধীরে ঠক ঠক করছে। কোনো কণ্ঠস্বর নেই, শুধু শ্বাসের মতো একটানা শব্দ, হুঁ হুঁ। আরাফাত সাহস সঞ্চয় করে দরজা খুলল। বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার। দীর্ঘ করিডোরের শেষে একটা বাতি ঝুলছে, প্রতি 3 সেকেন্ড পরপর ফ্লিকার করছে। আলো আধারের মাঝে দেয়ালের পুরনো ছবিগুলো যেন তাকিয়ে আছে তার দিকেই। একটা ছবির ফ্রেম হালকা দুলে উঠল, আর খুব মৃদু কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, ওটা আমার ঘর। আরাফাত চমকে ঘুরে তাকালো। কেউ নেই। ঠিক তখন পাশের ঘর থেকে টপ 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 করে পানি পড়ার শব্দ, কিন্তু সেই শব্দের মধ্যে যেন কেউ নরম স্বরে কাঁদছে। একই সঙ্গে আলো নিভে আবার জ্বলে উঠল, যেন ঘরটা শ্বাস নিচ্ছে। ঘড়ি তখন 4:10। সে তাড়াতাড়ি নিজের রুমে ফিরে দরজা বন্ধ করল। চোখে ঘুম নেই, কেবল অজানা ভয়। সময়ের কাঁটা যেন থেমে গেছে। ঘড়ি টিকটিক করছে, কিন্তু মিনিট বাড়ছে না। বাইরে হঠাৎ পায়ের শব্দ, টেনে টেনে হাঁটার মতো, নরম ধীর, কিন্তু ক্রমেই দরজার কাছাকাছি আসছে। আর নিস্তব্ধতার মাঝে ভেসে এলো সেই পরিচিত ফিস ফিস কণ্ঠ। আজও কেউ এসেছে, হয়তো সেই ফিরে এসেছে আমার জন্য। আরাফাত নিঃশ্বাস বন্ধ করে শুয়ে রইল। ঘরের ভেতর হঠাৎ হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল। পর্দা একটু দুলল, তারপর আবার থেমে গেল। সে বুঝতে পারছে না সময় এগোচ্ছে নাকি আটকে আছে ঠিক আগের জায়গায়। কতক্ষণ কেটে গেল বোঝা গেল না। শরীর অবশ, চোখের পাতা ভারী। অবশেষে ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে গেল। হঠাৎ চোখে পড়ল তীব্র আলো। চোখ খুলতেই সূর্যের কিরণ সরাসরি মুখে পড়ল। আরাফাত ধীরে ধীরে উঠে বসল, কিন্তু কিছু একটা অদ্ভুত। বিছানা নেই, দেয়াল নেই, যেখানে টেবিল ছিল সেখানে এখন শুধু ভাঙা ইট আর ছাই। সে হতভম্ব হয়ে চারদিকে তাকালো। রুম 102 কোথায়? চারপাশে ধুলো উঠছে, বাতাসে পোড়া গন্ধ, আর কেবল একটা ধ্বংসস্তূপ, আগাছায় ঢাকা, ফাটা দেওয়ালের টুকরোতে সূর্যের আলো পড়ছে। আরাফাত ধীরে বাইরে বেরিয়ে এলো। সামনে ছোট্ট একটা পাকা রাস্তা, দূরে কয়েকটা কুড়ে ঘর। সে কাঁপা কণ্ঠে পাশের গ্রামের এক বৃদ্ধের কাছে গিয়ে জিজ্ঞেস করল, এই জায়গাটায় তো একটা হোটেল ছিল, হোটেল প্যারাডাইস, এখন কোথায়? বৃদ্ধ একবার তাকালো, তারপর ধীরে মাথা নেড়ে বলল, ওটা তো অনেক আগেই শেষ। 1998 সালের আগুনে পুড়ে ছাই। আরাফাত অবাক হয়ে জিজ্ঞেস করল, আগুন? কেউ বেঁচে ছিল? বৃদ্ধ বলল, না বাবা, কেউ না। সেদিন এক মেয়ে এসেছিল তার প্রেমিকের সঙ্গে দেখা করতে, কিন্তু রাতে বিস্ফোরণ হয়, পুরো হোটেলটা আগুনে পুড়ে যায়। তারপর থেকে কেউ এখানে রাত কাটায় না। বৃদ্ধ একটু থেমে নিচু গলায় যোগ করল, লোকজন বলে মেয়েটার আত্মা এখনো ফিরে আসে, প্রতি বছর ওই একই রাতে, রুম 102-এ।
আরাফাতের মুখ শুকিয়ে গেল। তার মনে পড়ল সেই ফিস ফিস কণ্ঠ। আজও কেউ এসেছে, হয়তো সেই ফিরে এসেছে আমার জন্য। তার পায়ের নিচে ধুলো হালকা কেঁপে উঠল। দূরে বাতাসে ঝুলে থাকা ভাঙা জানালার ফ্রেমটা হালকা আওয়াজ তুলল। ঠক ঠক ঠক। আরাফাত তাকিয়ে দেখল, দেওয়ালের এক টুকরো ইটে লেখা আছে ফিকে অক্ষরে, রুম 102।